নমস্কার। মাত্র কয়েকদিন আগে বিজেপির যুব ব্রিগেড নমো বাইক যাত্রা সংগঠিত করেছিল, তারপর সমাবেশ সংগঠিত করে এবং পাল্টা হিসাবে যদি হয়ে থাকে তাহলে রাজনৈতিকভাবে তো সে চর্চা হবেই, কিন্তু যদি পাল্টা না হয় তাহলে জনমত তৈরি করতে, যুবকদের ঐক্যবদ্ধ করতে বামপন্থী যুব সংগঠনও পাল্টা ময়দানে নেমেছে। আবার এও বলা যেতে পারে এই সময়ের মধ্যে রাজ্য রাজনীতিতে শক্তির মহড়া চলছে। শাসক বিরোধী প্রত্যেকেই সেখানে কর্মসূচি সংগঠিত করছেন, প্রত্যেকেই তাদের মতন করে বিষয়গুলো উত্থাপন করছেন এবং একই সঙ্গে বলা যেতে পারে তাদের যুব বাহিনী, মহিলা বাহিনী এবং ছাত্র বাহিনী প্রত্যেকেই তাদের মতন করে কর্মসূচি সংগঠিত করে। আমরা প্রত্যেক জায়গায় দেখি বিভিন্ন মহিলা সংগঠন, বিশেষ করে রাজনৈতিক দল অনুমোদিত বা অনুগামী যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, তারা তাদের মতন করে কর্মসূচি সংগঠিত করে পাল্টা জবাব দিচ্ছে। আমরা সেদিক থেকে আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন সদর বিভাগ আগরতলা কেন্দ্রিক, অর্থাৎ শহর কেন্দ্রিক বলতে পারেন, বা শহরতলি থেকে আসা যুবকদের মাধ্যমে সেখানে কর্মসূচি সংগঠিত করেছে। রাজধানীর দুর্গাচমনি থেকে পদযাত্রা শুরু হয়, সেই পদযাত্রা বটতলা হয়ে আমাদের মূল যে সড়ক রয়েছে হরিগঙ্গা বসাক রোড, তা হয়ে আশ্রম চমনিতে গিয়ে শেষ করেছে। মূলত সংগঠনের সদর বিভাগ এই কর্মসূচির আয়োজক, রাজ্য নেতৃত্ব তাতে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন স্তরের নেতৃত্ব অর্থাৎ প্রাক্তন যুব নেতৃত্ব তারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, পার্টির মূল স্রোতে যারা আছেন তারাও তো রয়েছেন। আমরা শুধু এতটুকু আপনাদের কাছে উপস্থাপন করলাম, আপনারা প্রত্যেকে কথা বলবেন এবং নেতাদের যে বক্তব্য এবং ভাষণ তা রীতিমতো বিস্ফোরক। নেশার বিরুদ্ধে তারা মাঠে নামছেন, নেশা করছে কারা এবং নেশা কারবারি কারা, সেই প্রশ্ন বরাবরই প্রত্যেকের থাকে এবং এই নেশা কারবারিদের সঙ্গে কার নিবিড় সম্পর্ক রয়েছে, কারা তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে, সেগুলো সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় ছবি ভাইরাল হয় এবং আপনারা প্রত্যেকেই জানেন এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন থানাগুলো থেকে নেশা বিরোধী অভিযান সংগঠিত করা হয়। অভিযোগ যারা আসল কারবারি তাদেরকে গ্রেপ্তার করা হয় না এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে গাঁজা চাষ করা হচ্ছে, সেখানে অভিযান সংগঠিত করা হয় না এবং সেই গাঁজা চাষের মধ্যে একটা খেল রয়েছে পুলিশের। সেই পুলিশ জানে কোন গাঁজা গাছ ধ্বংস করলে অন্তত চাষির, কারবারির অর্থাৎ যিনি এই ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছেন তার কোনো ক্ষতি হবে না। এভাবে করে ফটো সেশন করে রাজ্যে নেশামুক্তকরণের যে প্রচার চলছে তা কার্যত কতটা সত্যি আমি নিশ্চয়ই বলছি। আজও তো রাজধানীর বুকে ঘটনা দেখলেন, পুলিশের তরফে বক্তব্য ছিল, কিন্তু সত্যিতে একেবারে গোটা রাজ্যে পুলিশ সাদা মনে বলতে পারেন, পবিত্র মনে এবং অবশ্যই পুলিশ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কতটা নেশা বিরোধী অভিযান করতে পারে সে প্রশ্ন খোদ পুলিশের মধ্যে রয়েছে। এবং এই নেশা কারবারি কারা আপনি ভালো জানেন এবং নেশামুক্ত ত্রিপুরার যে বার্তা, সেটা যে স্লোগান, সেটা কবে বাস্তবায়ন হবে? যারা 2047 নিয়ে কথা বলছিলেন তারাও হয়তো সেদিকে সন্দিহান। আমরা সেদিক থেকে বলি গোটা রাজ্যে শুধু নেশার বিরুদ্ধে অভিযান করে আজ পদযাত্রা সংগঠিত করে যুবক যুবতীরা বার্তা দিয়েছে তা নয়। এ রাজ্যে শূন্যপদ পূরণ হচ্ছে না। কেউ কেউ বলবেন শূন্যপদ পূরণ হচ্ছে না তো কি হয়েছে, রাজ্যের বেকাররা কি আন্দোলন করছে নাকি? কেউ কেউ বলবেন শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান দেখার জন্য, টিকেটের জন্য হাজার হাজার যুবক যুবতীরা উৎসাহ নিয়ে তারা লাইনে দাঁড়িয়ে দৌড়ে গিয়ে টিকিট সংগ্রহ করেছেন। কেউ তো দপ্তরের গিয়ে বলছে না যে শূন্যপদ কত আছে, কেউ কেউ বলছে ট্যুরিজমের শূন্যপদ কত আছে, পূরণ হবে কিনা, চাকরি হবে কিনা, এ রাজ্যের বেকাররা বলছেন না। অনেকে আবার সেটাও বলবেন। কেউ কেউ বলবেন যে সামাজিক মাধ্যমে এখন এ ধরনের আয়োজন যখন সরকারের উদ্যোগে চলছে, তখন বেকার যুবক যুবতীরা তো কোথাও আদালতে গিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে না, তারা তো রাজধানীতে কোনো আন্দোলন করছে না, সুতরাং তারা গান শুনতে চায়। এ রাজ্যের বেকারদের গান শুনিয়ে রাখা যায়। 40 থেকে 45 বছর পার করতে পারলে বেকাররা নিশ্চয়ই শুনবে যে আপনার বা তোমার বয়স পেরিয়ে গেছে, চাকরির আর বয়স নেই। সুতরাং এমন শ্রেয়া ঘোষাল বিখ্যাত শিল্পীদের এনে কয়েক বছর পার করে দিতে পারলে এই রাজ্যের বেকারদের বয়স উত্তীর্ণ হয়ে যাবে, এমন কথা অনেকে বলছেন। আবার কেউ কেউ বলছেন যে এই সময়ের মধ্যে রাজ্যের লাখ লাখ যে বেকার রয়েছে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। এক মন্ত্রী 2021 সালে ঘোষণা করেন, একই ঘোষণা 2024 সালে আরেক মন্ত্রী করেন, 2026-27 সালে আরেক মন্ত্রী করবেন, 2028 সালের আগে আরেক মন্ত্রী করবেন। কি হয়েছে? দপ্তরের চাকরি পূরণ হোক কিংবা না হোক, এই সময়ের মধ্যে
অন্তত সরকারের উদ্যোগে কোনো কর্মসূচি হলে মানুষের বিক্ষোভ সেভাবে কোথায় দেখা যায়? কেউ কেউ বলবেন শূন্যপদ পূরণ হচ্ছে না, হাজার হাজার শূন্যপদ, বেকারদের চাকরি হচ্ছে না, কি হয়েছে? বিখ্যাত শিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান দেখে বেকাররা আনন্দ করবে একদিন, তাতে যথেষ্ট, তাদের ভবিষ্যৎ সেখানেই সীমাবদ্ধ থাকবে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে, এমন কথাও কেউ কেউ বলবেন। আমরা সেদিক থেকে বলছি না, আমরা শুধু এতটুকু বলছি যারা আজ কর্মসূচি সংগঠিত করেছেন তাদের বক্তব্য রয়েছে, যারা এই রাজধানীতে কর্মসূচি সংগঠিত করে বার্তা দিয়েছে, তারা ঘোষণা দিয়েছে গোটা রাজ্যে সেখানে কর্মসূচি হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কনভেনশন, মিছিল ইত্যাদি কর্মসূচি সংগঠিত করা হয়েছে। আজকের পদযাত্রার প্রেক্ষাপটে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য সম্পাদক নবারুণ দেবের বক্তব্য আমরা একবার শুনব। আজকে মূলত হচ্ছে আমাদের গোটা রাজ্যে তিনটা নির্দিষ্ট দাবিতে, কাজের দাবিতে, আমাদের রাজ্যের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে, জঙ্গলের রাজত্বে অবসান ঘটাতে এবং নেশার বিরুদ্ধে, নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে, এই তিনটা দাবি নিয়ে গোটা রাজ্যে এই সময় বামপন্থী দুটি যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওআইএফ লড়াই আছেন, আন্দোলনে আছেন। তাকে কেন্দ্র করে আজকে থেকে গোটা আপনি দেখতে থাকুন, পরবর্তী সময় কথা বলবেন। করে আজকে থেকে গোটা রাজ্যে পদযাত্রা শুরু হচ্ছে, নানা অংশের মানুষকে যুক্ত করে মানুষের কাছে আমাদের বক্তব্য নিয়ে যাওয়া। এই প্রশ্নে সদর বিভাগীয় কমিটি ডিওয়াইএফ এবং টিআইএফ আজকে এই পদযাত্রা সংগঠিত করছেন। আগামী জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত গোটা রাজ্যের প্রতিটা বিভাগে এই ধরনের কর্মসূচি রাস্তায় নেমে বামপন্থী যুবজীবী সংগঠন সংগঠিত করছে। আমরা দেখছি গোটা রাজ্যের একদিকে বেকাররা অন্য হয়ে ঘুরছে, দরজায় দরজায় সরকার শাসক দল নেশার সামগ্রী পৌঁছে দিচ্ছে। তার সঙ্গে হচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে আমাদের রাজ্যের মহাকরণে বসে মন্ত্রীরা প্রতিদিন প্রতারণা করছেন। একদিকে মহাকরণে বসে যে প্রতারণা করছেন তার নিন্দা জানাচ্ছি, এবং রাজ্যের শিক্ষক নেই, শিক্ষক নিয়োগের যে টিআরবিটি তারাও একটা স্বশাসিত সংস্থা হয়ে বিজেপির লেজুবৃত্তি করছে, বিভিন্ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি দিচ্ছেন আর বিজ্ঞপ্তি বাতিল করছেন। বেশ কিছু দপ্তর ইন্টারভিউ নিয়েছেন, এখন নিয়োগ করছেন না। এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা রাস্তায় নেমেছি এবং সদর বিভাগ কমিটি এই আমাদের পদযাত্রার সূচনা করছেন, আর প্রায় 15 দিন যাবৎ এই পদযাত্রা গোটা রাজ্যে সংগঠিত হবে। সদর বিভাগের এই কর্মসূচির মধ্য দিয়ে আপনারা দেখলেন সেখানে বামপন্থী যুব সংগঠনের তরফে যে কয়েকটি বক্তব্য রাখা হয়েছে, সেই বক্তব্যের অংশবিশেষ আপনারা দেখলেন, এবং অংশবিশেষে যে কথাগুলো তুলে ধরা হয়েছে তা সত্যি সত্যি এ রাজ্যের বেকারদের জন্য বা এ রাজ্যের কর্মচারীদের জন্য, এ রাজ্যের সামগ্রিক অংশের জনগণের জন্য নিশ্চয়ই কথাগুলো কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে। এখন কেউ কেউ বলবেন যে এ রাজ্যে যারা অভিভাবকরা আছেন, আমাদের সঙ্গে যারা নিয়মিত কথা বলেন, তারা নিশ্চয়ই তাদের ছেলে মেয়েদের কথা ভাবেন, ভবিষ্যতের কথা ভাবেন। হয়তো একদিন বিখ্যাত শিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান হবে, সরকারের কোটি কোটি টাকা খরচ হবে, কারোর ক্ষতি হবে, কারোর লাভ হবে, কারোর পকেট ভরবে, কারোর পকেট ভরবে না, কিন্তু এই রাজ্যের লাখ লাখ বেকারদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, শূন্যপদ পূরণের কথা ভাবতে হবে। দপ্তরের শূন্যপদ বছরের পর বছর পড়ে থাকবে এবং তা বিলুপ্ত হয়ে যাবে, তা পূরণ না করলে এই রাজ্যের বেকারদের ক্ষতি, রাজ্যের যুবকদের ক্ষতি। সেই কথাগুলো যারা বলছেন তারা নিশ্চয়ই সরকারের সমালোচনা করছেন তা নয়, গঠনমূলক আলোচনা করছেন। এবার যাদের সহ্য হচ্ছে না তারা বলবেন দালালি করছেন। হয়তো এই স্টুডিও থেকে কথাগুলো বলার পর কেউ কেউ বলবেন এগুলো দালালি করা হচ্ছে, কিন্তু এই রাজ্যের যারা লাখ লাখ বেকার যারা আছেন, যাদের ভবিষ্যতের কথা বলছেন, অভিভাবকরা যারা আছেন, আমার কথাগুলো যারা শুনছেন, মন থেকে যারা বলছেন যে না, এই কথাগুলো তো এই রাজ্যের অভিভাবকদের কথা, এই রাজ্যের জনগণের কথা, এই রাজ্যের বেকারদের কথা, যুবকদের কথা, শুধু এই স্টুডিও থেকে বলা নয়। নমস্কার, কে বলছেন? আজকে যে বিষয়টা বামপন্থী পদযাত্রা দেওয়া অভিযোগটা তুলেছে সেটা আসলে বাস্তব সঠিক। কারণ আমরা দেখলাম বিগত দিন যখন এই রাজ্যে বামপন্থী সরকার ছিল, অন্যটা যাচ্ছিল, বামপন্থী সরকার ছিল, তখন বামপন্থী যুব সংগঠনের থাকাকালীন যুবদের ডিওয়াইএফআই তারা কিন্তু প্রতিনিয়ত সরকারের বিপক্ষ কিন্তু ডেপুটেশন দিয়েছে। কারণ
খাদ্য, বাসস্থান, শিক্ষা সব এই বিষয়টা নিয়ে কিন্তু সরকারের কাছে ডেপুটেশন প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। কারণ এই বিওএ কর্মসংস্থানের জন্য প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে, সরকার থাকাকালীনে করে যাচ্ছে। এখন 2018 সাল থেকে 2024 সাল চলছে, কিন্তু এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তাদের যে সরকারের যারা যুব মোর্চারা রয়েছে তারা কিন্তু এই দাবিটা এখন পর্যন্ত তুলতে পারেনি। যে ত্রিপুরা রাজ্যের যুবক যুবতী যারা বেকার ছাত্র রয়েছেন, শিক্ষক কর্মচারী রয়েছেন, তাদের জন্য কিন্তু এই দাবিটা এখনো তারা তুলতে পারেনি। প্রতিনিয়ত ডিওএফআই, এসএফআই যারা রয়েছে, কারণ এই সংগঠনটার কাছে তারা সমস্ত ক্ষেত্রে সারা ত্রিপুরা রাজ্যে দেখেন রক্ত শূন্যতা ছিল না, কিন্তু এখন হসপিটালগুলোর মধ্যে রক্ত নাই। যারা মনুষ্য রোগী রয়েছে তাদের কিন্তু রক্তের জন্য হাহাকার করছে। যখন এই রাজ্যে বামপন্থী সরকার ছিল, ডিওএফআই, এসএফআই, অন্যান্য সংগঠনের তারাও কিন্তু রক্তদান শিবির করে প্রতিনিয়ত ব্লাড ব্যাংক গুলাকে ভর্তি করে রেখেছিল। কিন্তু আসলে প্রতিনিয়ত কিন্তু বেকার, কর্মসংস্থান সমস্ত ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে কাজ করছে। কারণ এই সরকার কিন্তু চলছে অ্যাডভার্টাইজের মাধ্যমে। দেখেন, অ্যাডভার্টাইজের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে, গান বাজনার জন্য কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে। কিন্তু এই টাকা খরচ না করে যদি শিক্ষাঙ্গনে খরচ করতো তাহলে মানুষের শিক্ষার ক্ষেত্রে প্রসারিত হতো। ছাত্র আছে মাস্টার নাই, ছাত্র আছে টেবিল নাই, এই ধরনের এই রাজ্যে সরকার কিন্তু প্রতিনিয়ত চলে যাচ্ছে। কিন্তু আসলে মানুষকে আমরা প্রত্যেক দিনে বলি সরকার সম্বন্ধে, মানুষকে ত্রিপুরা রাজ্যের মানুষকে ভাবছে বোকা ছিল, কিন্তু আসলে বোকা ছিল কোনো এক সময়। কিন্তু মানুষ যখন আঘাত প্রত্যাঘাত খেতে খেতে মানুষ তখন চালাক হয়ে যায়। এই রাজ্যের মানুষ প্রতিনিয়ত কিন্তু আর বোকা নয়। কারণ এই সরকারের মানুষের সাথে যে মিথ্যা প্রতিযোগিতা চলছে, মন্ত্রী মিনিস্টাররা 2-3 বার করে অ্যাডভার্টাইজ দিয়ে যাচ্ছে, কর্মচারী নিয়োগ করা হবে, শূন্যপদ পূরণ করা হবে, কিন্তু আসলে সবটা হলো মিথ্যা, একদম জুমলা। তাদের কথার কাজ এখন পর্যন্ত কোনোটাই মিল নাই, এখন পর্যন্ত কোনোটাই মিল নাই। শ্রমিকের সাথে প্রতারণা করে যাচ্ছে, কর্মচারীর সাথে প্রতারণা করে যাচ্ছে, শিক্ষক কর্মচারীর সাথে করে যাচ্ছে, বেকার যুবক যুবতীদের সাথে করে যাচ্ছে। আমরা এতটুকু বলি, যারা আমাদের কথাগুলো শুনছেন, এ রাজ্যের হাজার হাজার বেকার যারা আছেন, যারা এ রাজ্যের অভিভাবক যারা আছেন, যাদের সন্তানদের নিয়ে ভাবছেন, সন্তানদের ভবিষ্যতের কথা ভাবছেন, তারা অবশ্যই বলবেন যে এ রাজ্যে লাখ লাখ বেকারদের জন্য একটা কিছু করা দরকার। নমস্কার, কে বলছেন? হ্যালো। স্যার নমস্কার, আমি কোথা থেকে বলছি? হ্যাঁ বলুন। বিশ্বর গবেষণ যুব সংগঠনের কথাটা ঠিক আছে, বলতে বুঝাইতেছে যে কথা বুঝতেছে একজন। আমার একটা কথা, মানে আপনি লাইভ অনুষ্ঠানে অনেকদিন আমার লাইনটা কাটছেন না স্যার, আমার একটা রিকোয়েস্ট করেছে। হ্যালো স্যার, আপনার কথা বলুন। রিকোয়েস্ট স্যার, প্লিজ প্লিজ স্যার প্লিজ। আমি আগে কথা বলতেছি, আমি ওই অনেকজনে কইতেছে 25 বছরের লেখা কোর্স এটা রং দিতে আসছে না। এটা আমি টিভি চ্যানেলের মাধ্যমে আমি একটা উদাহরণ দিতে পারি। যে প্রায় দিল বলবেন সাদা এরিয়া এরিয়া 25 বছর সিভিএম থাকার কি হয়েছে আমরা দেখতে যেত। আমরা বলেন ফালতু কথা কয়, এটি তো বাংলা খাইতে স্যার। আমি তো সবদিন ফোন করি না, আমার যেদিন ভালো লাগে আমি টিভি 24 আমার ফেভারিট চ্যানেল, যেদিন আমার মন পছন্দ কথা হয় সেদিন ফোন করি। আর দিন দিয়ে আমার মনের উল্টা দিয়ে কথা হয়। কিন্তু টিভি চ্যানেলে এই কয়েকজন আগরতলা একটা কি মৌলবাদী ফোন করে, এখন তোমার কাছে একটা ফোন করে, আরে জিনিসটা আমার একটা। আমরা এই অনুষ্ঠানে প্রত্যেকের কথা শুনি, প্রত্যেকে মন থেকে কথা বলেন, আমরা প্রত্যেককে সম্মান করি, প্রত্যেকের বক্তব্যকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি। নমস্কার, কে বলছেন? বন্ধুগণ, আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাস থেকে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা এ রাজ্যের জনগণের, এ রাজ্যের যুবজনদের জ্বলন্ত ইস্যু নিয়ে
সমগ্র রাজ্য জুড়ে আমরা লড়াই সংগ্রাম আন্দোলন সংগঠিত করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। এই আন্দোলনের একটি পর্যায়ে আজকে পদযাত্রার মধ্য দিয়ে রাজ্যব্যাপী আন্দোলনের সূচনা হচ্ছে। পরবর্তী সময়ে আমাদের রাজ্যের প্রতিটা বিভাগে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা বিধানসভা এলাকায় আমরা অনুরূপ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে যে দাবিগুলো নিয়ে আমরা লড়াই আন্দোলনে মিলিত হয়েছি, এই দাবিগুলোর তাৎপর্য আমরা মানুষের সামনে তুলে ধরব এবং আমরা আশা করছি এই দাবির সমর্থনে শুধুমাত্র বামপন্থী যুব সংগঠনের কর্মী সমর্থকরাই না, আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা রাজ্যের উন্নয়ন চান, অগ্রগতি চান, যারা রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সমৃদ্ধ ত্রিপুরা তৈরি করে রেখে যেতে চান, তারাও এই লড়াই আন্দোলনে আপনারা আগামী দিনে সামিল হবেন। বন্ধুগণ, আপনারা জানেন 2018 সাল আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে আমরা সেই সময়ে বিজেপি দলের নেতাদের মুখ থেকে শুনেছিলাম, নমস্কার, কে বলছেন? ঘরে ঘরে রোজগার, মিস করে চাকরি, প্রথম হ্যাঁ, বলুন। বছরেই 50। দেখুন, আপনার মাধ্যমে প্রতিদিন আমি মানুষকে সচেতন করার জন্য আমি মানে বার্তা পৌঁছাতে চেষ্টা করতেছি। তো বার্তা পৌঁছে কিনা যায় না, আপনি নিশ্চয়ই জানেন। আপনি না শুধু ভারতবর্ষের অনেক লোকে জানে এইভাবে আজকাল বিজেপি সরকার মানে কট্টর যে পন্থী RSS, কট্টর ব্রাহ্মণ, যেটা আমি বলছিলাম আগে, এরা এইভাবে ভারতবর্ষে প্রথমে অত্যাচার চালাইতে ভারতবর্ষের আপনি জানেন সমাজ ব্যবস্থাটা কিভাবে তারা চুরমার করে দিল। আমরা মূল নিবাসী যে সমাজ, বহুজন সমাজটাকে তাইমিয়া চুরমার করে যাতে ব্যাগটা শেষ করে দিতে। এখন আবার ঠিক ওই চিন্তাধারা এই রাষ্ট্রটা আইতাছে। আপনার এইখানেও দেখবেন আজকাল এই যারা বেকার করতেছে, একদম নিশ্চিন্ন করে লাইতেছে, তারাই আবার জাতিতে পারবে যদি তারা হিন্দু রাষ্ট্রটাই কিছুদিনের মধ্যে ঘোষণা করতে পারে। আপনি কল্পনা করতে পারতেন না তাদের যে মানসিকতা কিটা। কেন আমি বলছি জানেন তো, আমি পার্টিটাতে তারপরে পার্টির কাজ করছি, তারা খবর রাখছে, উচ্চ বংশে তারা খবর রাখছে আমি এসছি লোক, যার জন্য আমি মাদার কমিটিতে কাজ করতে পারছি না। আপনাদের বড় পদে দিছে রাজ্য কমিটির সহ সভাপতি করছে, আমি কিন্তু ছাড়া দিয়ে বসি। এবং তারপরে পরপর এসছি সমাজটারে বেশ কিছু হত্যা করে দিল, আজ পর্যন্ত তারা কোনো ক্ষতিপূরণ পাইল না। একটা জেলখানাতে মারলো, উদয়পুর থানাতে মারলো, একটা ক্ষতিপূরণ দিচ্ছে না। তার জন্য আমি বুঝতে পারছি যে তারা জাতি ব্যবস্থাটা আবার এমন ভাবে আনতো, তখন আর ওই কায়স্থ মায়স্থ কেউ দেখতো না। এই যারা বেকার করে মানে নিশ্চিন্ন করবো, নিষ্কর্ম নেবো, তারা বরবাদ করবো। আজকে দেখেন বিশ্বে তারা হরে কৃষ্ণ নাম ছড়াই দিতেছে, দেখাইতেছে আপনারে যে হরে কৃষ্ণ আমেরিকা নানান খানে। তাহলে কারা করতেছে? এটা কি মন্দিবাসীরা করতেছে? যার জন্য আমি অনুরোধ করছি যে জাতিগত দায়িত্ব লোকটিরে তারা বাড়ি করুক, কংগ্রেসের তারা বাড়ি করুক। আমি তো চেষ্টা করতেছি ভারতবর্ষের রক্ষা করতে এই সূত্র থেকে। এরা কিন্তু ভয়ানক পরিস্থিতি করবে ভারতবর্ষের। যে পরিস্থিতি দেখেন, শুধু জন্মের নামে টাকা খরচা করছে, বাজেট খরচা করছে। আবার মোদী কত হাজার কোটি টাকা ঘোষণা করলো, মমতা ব্যানার্জি করলো। এটি তো কট্টর RSS। এরা মূল্যবাসী বিরোধী, মানে কায়স্থ জেনারেল যাহা বলেন প্রত্যেকের বিরোধী মানুষ। এরা আমরা ভালোবাসে না ভারতবাসীরা। এরা তলে তলে ব্রাহ্মণ্য রাজ সৃষ্টি করতে চাইতেছে। এদের থেকে জোরদার বাড়ি দেবো, মুখ ভাইয়া করতে নাহলে কাউকে ছাড়বে না। কিন্তু এরা আপনার সবারই তো ধমক দিয়ে রাখছে। আপনার ত্রিপুরার মন্ত্রী ধমক দিচ্ছে, বিহারে মানে বিভিন্ন রাজ্যের যারা করাপশন তো করবেই, করাপশন তো করার জন্য এরা ছেড়ে দিতে। যারা করাপশনে লিপ্ত প্রত্যেকরে এরা ফাঁসায় রেখে দিতে। এগুলি বুঝার দরকার। শেষ করে দেবো ভারতবর্ষে, নাহলে আমেরিকার সাথে মিললে এই রাজ্যরা, এই ব্রাহ্মণরা রাষ্ট্রটারে ভারতবর্ষ তারা চিনে নিব। চিনে তো লাইছে ভারতবর্ষের মূর্খ সমাজ। এই সমাজ বাইরব না, দুর্দশা যাবে না এই ভারতবর্ষে। ভারতবর্ষ আবার বিক্রি হয়ে গেল, নিশ্চিন্ত থাকেন বিক্রি হয়ে গেল। আপনি আর দেখেন 2-3 বছর পরে আপনি মুখ খুলবেন না। তাদের উপরে মানিক বাবু কোন বাবুর ছাল লাগবে না পিঠের। পরিস্থিতি ভালো না দাদা, বিশ্বাস করেন।
সব লোক এলানো যে বন্ধ হয়েছে, থানা পুলিশ লোক এলানো যে বন্ধ হয়েছে। কারণ লোকটা দেওয়া মানে কি তার দেশটাকে বরবাদ করা, মানুষকে গোলাম বানানো। এর জন্য লোক দেওয়া দিচ্ছে, আইন নাই, চুরি গুলো খাও ফাঁসো। নমস্কার দাদা, আর কি বলবো, মানুষের জাগ্রত করতে হবে। দল মত জাতি পাতি সব নির্বিশেষে ডাক দিয়ে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করুক, সরকারটাকে বন্ধ করে দেখছে রাস্তাঘাট। নমস্কার দাদা। প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের নমস্কার, কর্মসংস্থান কে বলছেন? ইত্যাদি নানান ধরনের হ্যাঁ বলুন। সংগঠনের দেওয়া সব ঠিক আছে, কিন্তু শাসকে কি করছে? ওনাদের কি টনক নড়ছে না? বা আপনাদের মিডিয়া বা রাজ্যের মানে সর্বশ্রেষ্ঠ বিভিন্ন মিডিয়া, প্রিন্টেড মিডিয়া আছে, আপনাদের ইলেকট্রনিক মিডিয়া আছে, তারা কি দেখছে না? দেখলাম আপনাদের মধ্যে অনেকে প্রচার করছে যেন মানে জনগণের জন্য। আপনারা দেখছি বাড়ছে তো ওই বিয়ার 1 বছর হলে কি হয়, এগুলো নিয়ে করছে। মানে কতটুকু ফালতু লোকেরা। দেখলাম আবার ওই মানে মানে তাদেরকে মানে আমি বলবো, ওনাদের ভোট দিয়ে জনগণ দিয়ে বোকা হয়ে যায়। বাড়তে হয় ফটোশুট করে ওনাদের পার্সোনাল সামাজিক মাধ্যমে পোস্ট করে। আবার ওদের জন্য কি মানে এইসব টাকার জন্য কি জনগণ ভোট দিয়েছিল? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আপনি আবার চেষ্টা করবেন আমাদের অনুষ্ঠানে কথা বলার জন্য। নানান ধরনের প্রতিশ্রুতির কথা আমরা 2018 নমস্কার, কে বলছেন? বিধানসভা নির্বাচনের মুখে আমি কয়েকটা বলছি কয়ে যে একজন নেতা সকাল বিকেল হাঁটতেন বিন্দু দৌড়ে, তার কথা শুনছি বিভিন্ন চ্যানেলে। তারা বলছেন 25 বছরে তার কয়ে পড়াশুনো কয়ে জাম্বুরা বাড়ি, তাদের 25 বছর রাজত্ব আছিল। কল্যাণপুর এরিয়াটা দিকে তো গিয়া 25 বছর তারা সরকার থাকার কি করছে? ওই কল্যাণপুর হয়েছে কই হাঁটতেন নেতা সকালবেলা ওই মানুষের লোকে প্রায় কাজ করতে করতে দৌড়ে, আর বিকাল ভালোবাসা দেখা ওই রাজ্য কমিটি গীতা সম্পাদক আর কামগাছির নবরুণ দেব তেমন লাইন দেখাচ্ছে জায়গায়। স্যার আমি ঠিক বলছি, 25 বছর পড়াশোনা থাকাকালীন কিতাব হচ্ছে একটা রাষ্ট্র ধর্মের পর দেখি চলিন এই তিনাকে আসতে পারে 6 বছর হয়েছে ওই রাষ্ট্র। আর বিপুল ছেলের কাছে আমার একটা অনুরোধ, স্যার ওই কল্যাণপুর এদিকে দেখবে না কিতা হইতে তার একজন কোথাছে তারা রং করতে না। মানে এই জিনিসটা করছেন স্যার, মানে 6 বছর কিতা করতে আর 25 বছর কিতা একটা এরিয়া একটা রাস্তা আছে স্যার, এটা 25 বছর কিছু করতে আসে না। আর ওখানে দেখবেন না গেজামপুরা কল্যাণপুর এরিয়াতে কি ঢুকতেছে আসবেন না তা কয় সকাল বিকেল আসবেন হইলে রোহে। হ্যালো স্যার, লাইভ অনুষ্ঠান আছেন কি? আমি তো ফালতু কথা বলতাম না, কিন্তু যা সত্য কথা। নেতা কয় আপনি ভালোবাসা দেয় এটাই, কিন্তু আমার লাইনটা আপনার কথা শুনবো না, আমি আর কথা বলতাম না স্যার। নমস্কার। পলাশপুর তো আপনার নেতা কয় আর পলাশপুর করছেন ওই তার সরকার 25 বছর গড়বড়ি লাগছে এগিয়ে আছে, 30 বছরের চিন্তা করতে আসছে না।
চ্যানেল যদি পরে আয়ে মানে যে সাদা দেখবে না মানে ভিডিও করে দেখবেন। আর অনেকজনে বলতেছে যে ওই এরা 25 বছরের যে কাগজ দিতে করতে আসতো না, এটি আপনারা একটু দেখবেন, না দেখবে তো বুঝতে না। সে ইতিহাস 25 বছর কিন্তু হয়েছে, আর ওই গীতে উঠতে আছে এটি বুঝে যায় না। তো আমরা ভালো আছে কিন্তু এটি আপনারা ছবি টবি না তুলেন এটি বোঝা যেত না। আমি কইতে বলছি আমার এখানে লোকাশ্রী করে সবার বাড়ির সামনে সবার সঙ্গে হাফতেন না তা কয় সকাল বিকেল হাফতেন দিয়ে জোগাড় ওই কিতা কয়ের কিনা ওই সিরিয়াল একটা কিতা সাইকেল যেটা আছে নির্বাচনের মুখে বিজেপি দলের নেতাদের মুখে শুনেছি, সেই সময় যুবকদের কাছে গিয়ে তাদের দু চোখে স্বপ্নের কাজল মাখিয়ে দিয়েছিল বিজেপি দলের নেতারা। আজকে আমাদের রাজ্যে বিজেপি, আইপিএফটি এবং তীব্রমথার নেতৃত্বে সরকার চলছে, ডাবল ইঞ্জিনের সরকার চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে। এই সময়ে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরগুলোতে হাজার হাজার শূন্যপদ খালি পড়ে আছে। এই শূন্যপদগুলোতে লোক নিয়োগ করবার জন্য সরকারের যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা, যে ধরনের দায়িত্ব নেওয়ার কথা, সরকার সেই ধরনের উদ্যোগ দায়িত্ব তারা গ্রহণ করছেন না। আমরা জানি এই মুহূর্তে আমাদের রাজ্যের প্রতিটা রাজ্যের বিভিন্ন মহকুমায় এমন হাজার হাজার বেকার ছেলে মেয়ে আছে যারা কাজের সন্ধানে বহির্রাজ্যে পাড়ি দিচ্ছেন, কারণ ত্রিপুরাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। বাধ্য হয়ে তারা বহির্রাজ্যে পাড়ি দিচ্ছেন, আর কখনো কখনো তারা লাশ হয়ে আমাদের রাজ্যে কফিন বন্দী হয়ে তাদের দেহ ফিরে আসছে। আজ থেকে কিছুদিন আগে পত্রিকার মধ্যে খবর প্রকাশিত হয়েছে 2022 সালে আমাদের দেশের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের রিপোর্ট হচ্ছে আমাদের রাজ্য থেকে প্রায় 1 লক্ষের কাছাকাছি যুবক, তার মধ্যে যুবতী আছেন, বহির্রাজ্যে চলে গেছেন, কাজের ব্যবস্থা হয় না বলে এই রাজ্যে। এমন তো ত্রিপুরা ছিল না। আমরা জানি আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, যখন মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যতদিন আমাদের রাজ্যে বেকার ছেলে মেয়েরা থাকবে ততদিন আমরা ত্রিপুরা রাজ্যে সরকারি চাকরির দরজা বন্ধ হতে দেব না। এবং সরকারি পরিসংখ্যান হচ্ছে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় প্রতিদিন করে 11 জন করে বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। আজকে কোথায় গেল কর্মসংস্থান? আজকে আমরা জানি টেট পাস করার পর উচ্চশিক্ষিত ছেলে মেয়েরা তারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন, কখনো মুখ্যমন্ত্রীর দরজায়, কখনো মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের দরজায় ঘুরছেন। তাদের সাথে দেখা না করে মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রিসভার সদস্যরা তাদের উপর লাঠিপেটা করছে, পুলিশ চালিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমার ত্রিপুরা। আমাদের ত্রিপুরা রাজ্যে এমবিবিএস পাস করার পর সরকারি চাকরি হয় না। আমাদের ত্রিপুরা রাজ্যে নার্সিং পাস করা শত শত যুবক যুবতী তারা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছেন। অথচ আমরা জানি স্কুলগুলোতে শিক্ষকের সংকট, হাসপাতালগুলোতে চিকিৎসক নার্সের সংকট। তাদের জন্য আমাদের রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই। বেকারত্বের একটা ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে আজকে ত্রিপুরা রাজ্যের যৌবন যখন ভুগছে, তাদের সামনে যখন দিশেহারা অবস্থা, তখন এই বিভ্রান্ত যুবকদের বিপথে পরিচালিত করবার জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, পরিকল্পিতভাবেই তাদেরকে নেশার সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। আমরা লক্ষ্য করছি ইদানিং বিভিন্ন জায়গায় আরক্ষা প্রশাসনের যারা ব্যক্তিরা আছেন তারা নেশার বিরুদ্ধে অভিযান করছে, কিন্তু যারা নেশার আসল কিংপিন, তাদের বিরুদ্ধে হাত দেওয়ার সাহস হচ্ছে না। নমস্কার, কে বলছেন? ত্রিপুরা আজকে আন্তর্জাতিক টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। নমস্কার, আগরতলা থেকে বলছি। দেখুন, আসলে বিজেপি সরকারের প্রশংসা করলে করা যায়, কারণ তাদের 1 নম্বর কাজ হলো এবং
যেখানে যাবেন গামছা গলা দেবেন, হাততালি দিবেন, মিথ্যা কথা বলবেন। মিথ্যার যদি পুরস্কার পেতে হয় এবং দিতে হয় তাইলে বিজেপি দলের নেতাদের দিতে হবে। তারা মিথ্যার মধ্যে 1 নম্বরে আছে এখন পর্যন্ত। এখন গতকালকেও শুনলাম তারা নাকি 7টা পুরস্কার পেয়েছে ভালো কাজ করার জন্য। দিল্লি থেকে রাষ্ট্রপতি দিয়েছেন, কারণ রাষ্ট্রপতির তো আর কোনো কাজ নেই পুরস্কার দেওয়া ছাড়া। এই যে একটা অবস্থা বিজেপি করছে, এখন বেকাররা বুঝছে দিনে দিন, আরো বুঝবে ভবিষ্যতে, কারণ এরা বেকারের শত্রু। 1 নম্বরে হলো এরা বেকারের শত্রু। আর কাজ তো কথা বলে লাভ নেই, কি কাজ করছেন জনগণ দেখছে, কখন উন্নয়ন হয়েছে এটাও মানুষ দেখছে। আমি বলেছি অনেকদিন যে যেই গত সরকার বিল্ডিং বাড়ি অফিস বাড়ি করেছে, ওরা 10 বছরে একবার রং দেওয়ার ক্ষমতা হবে না, কারণ তারা বেআইনিভাবে টাকা লুট করছে। ওদের কোনো বেকারের জন্য আলাদা পোস্ট ক্রিয়েট করতে হবে না, যে পোস্ট গুলি আছে রিনিউ করলেই সারবে। পেনশনে গেলে ওইখানে লোক নিয়োগ করলেই কাজ হয়ে যাবে, বেকাররা চাকরি পেয়ে যাবে। কলেজে শিক্ষক নেই, স্কুলে শিক্ষক নেই। এবিসি এরিয়াতে আজকে একটা ব্যাপারে দেখলাম 1জন শিক্ষক একটা স্কুলে। এরকম ছাড়া আর কতটা স্কুল বন্ধ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। তারা শিক্ষার নামে মানে মানুষকে বোকা বানাচ্ছে, দেশটাকে 50 বছর পিছিয়ে নিয়ে যাচ্ছে। এই হলো বিজেপি সরকারের কাজ। ভবিষ্যতে মানুষ টের পাবে। আর লুটপাট চলছে, এটাই আমার বক্তব্য। নমস্কার। আন্তর্জাতিক ক্ষেত্রে নেশার করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে। গত পরশুদিন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলছেন, এখন রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে না বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য শূন্যপদ পূরণ করে না, যারা টেট উত্তীর্ণ তাদের চাকরির ব্যবস্থা করে না। রাজ্য সরকার এখন সিদ্ধান্ত গ্রহণ করছে আমাদের রাজ্যের 8টি জেলায় 8টি নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে। হ্যাঁ বলুন। বলছিলাম বিস্ফোরক অভিযোগ তুলে পদযাত্রায় বামপন্থী যুব সংগঠন। তো অভিযোগটা কখন আসে? অভিযোগটা আমি যদি কাউকে কোনো কিছু বলি তখন পাল্টা একটা অভিযোগ করার সুযোগ থাকে। তো এই সুযোগটা নবরণ বাবু আর বিজয়ী বাবু তারা নিতে আসে। তো আমি কেন 299টা প্রতিশ্রুতি দিলাম? আজকে বেকাররা যন্ত্রণায় ভুগছে। টেট তখন ছিলেন শিক্ষামন্ত্রী রতন বাবু, উনি কি বললেন, আমি তো খুঁজে পাচ্ছি না, লোক নেই, টেট দেওয়া লোক নেই। এখন তো টেট দেওয়া লোক আছে, তখন তো শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী। তো ওই যে জিনিসগুলো আর কি, তো এই সুযোগটা ওরা তুলে দিয়েছে সরকার পক্ষ, যার জন্য আজকে বিরোধীরা এই সুযোগটা নিচ্ছে। স্বাভাবিক, রাজনীতি করতে গেলে সুযোগ নিতে হবে। আমি ভুল করলে আমার ভুল পদক্ষেপটা ধরিয়ে দিতে হবে। তো ঘটনা হলো কি, আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি, আজকে আমরা ত্রিপুরাবাসী খুবই করুণ অবস্থায় আছি। আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, এগুলা বলতে বলতে হারিয়ে যাচ্ছি। বাজারে গেলে তখন যারা বাজার করে তারা বলতে পারবে। তো আসলে দেখলাম কি, আবার আজকে আবার দুবার নির্মল দাস না নির্মল বিশ্বাস খোয়াই সেন্টার থেকে জাম্বরা ডাম্বরা অনেকেই শুনেছি। তো আজকে আমবাসার অবস্থা কি?
মন্ডল সভাপতি নিয়ে নিগো মাফিয়া সৎ নিষ্ঠাবান যারা আছে তাদের জায়গা নেই। তো দেখছি আর কি বিভিন্ন জায়গায়, শুধু আমবাসা না, বিভিন্ন জায়গায় ক্ষয়ে তো এখনো মন্ডল সভাপতি নাম ঘোষণা করা হয়নি। তো এই তো আমরা দেখছি, আরো দেখব, এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তারপর আসবে আবার ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টের তো থাকবেই, যত উপরে যাবে ততই থাকবে। তো আমরা কি চাই? আমরা আপনাদের মাধ্যমে চাই, আপনারা যেহেতু লাইভ অনুষ্ঠান করেন, আপনাদের মাধ্যমে সরকারের উদ্দেশ্যে বলবো, সরকার যাতে একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে, পরিবর্তন তো জগতে আছে, পরিবর্তনটা করতে হবে সরকারকে। আমরা 18তে একটা শুনেছিলাম স্লোগান, চলো পাল্টাই। তো সরকারেরও উচিত যে আমরা যে পথে চলছি ওই জায়গাটা একটু পাল্টিয়ে নতুন ভাবে কিছু কাজ করি। বিশেষ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। মুক্তি কেন্দ্র খোলা হবে, নেশা মুক্তি কেন্দ্র। এটাই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের ওই ডাবল ইঞ্জিন বা ট্রিপল ইঞ্জিন সরকারের কাজের অগ্রাধিকারের ক্ষেত্র। এবং এটা নিয়ে নাকি বিধানসভার মধ্যে বিল পর্যন্ত পাশ হয়েছে। বলে কোথায় যাচ্ছে আমাদের রাজ্য ত্রিপুরা? এটা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ভাবতে হবে। আর এটা নিয়ে আমাদের রাজ্যের মানুষ যেন ঐক্যবদ্ধ হতে না পারেন, যুবকরা যেন ঐক্যবদ্ধ হতে না পারেন, তার জন্য ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে বিভাজনের রাজনীতি চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। যে সাম্প্রদায়িকতার বিষাক্ত রাজনীতি আমরা দেখছি, একই জিনিস আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও ওই সাম্প্রদায়িকতার আগুনে মানুষের রুটি রুজির যে আসল সমস্যা, এই সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা জানি মন্দির মসজিদ হচ্ছে মানুষের সবচেয়ে ভালোবাসার জায়গা। আজকে এই মন্দির মসজিদকে আজকে রুটি রুজির জায়গায়, আন্দোলনের জায়গায় এই কেন্দ্রবিন্দুতে আনা হচ্ছে। ওই রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন, ধর্মের বেশে মুহ যারে এসে ধরে, অন্ধ সেজন শুধু আর মরে আর মারে। সুতরাং এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আগামী দিনে আমাদের তীব্র লড়াই জারি রাখতে হবে। একদিকে যুবকদের কাজের দাবি, অন্যদিকে নেশার বিরুদ্ধে আরো তীব্র পুলিশি অভিযান আর রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতিকে উন্নত করা, আর অন্যদিকে সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবল থেকে গোটা রাজ্যের মানুষকে রক্ষা করার দায়িত্ব ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই এর মতো প্রগতিশীল যুব আন্দোলনের কর্মীদের। এই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। এই দায়বদ্ধতা নিয়েই আমরা আজকে রাস্তায় নেমেছি। এই লড়াই আগামী দিনেও জারি থাকবে। গোটা রাজ্যের প্রতিটা প্রান্তে এই লড়াই আমরা ছড়িয়ে দিতে চাই এবং এই লড়াইয়ে এই এলাকার আপনারা এসছেন একটা চ্যালেঞ্জকে নিয়ে, আপনারা এসছেন একটা নতুন কিছু সম্ভাবনাকে সামনে রেখে। শুনছিলেন ইতিমধ্যে আমার সহযোদ্ধা বন্ধু কমরেড আজিজ বলছিল, 3টা নির্দিষ্ট দাবিকে সামনে রেখে বিওয়াইএফ সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আজকের এই পদযাত্রা। এই পদযাত্রায় বিস্তৃত বক্তৃতা বা আলোচনা করার কোনো সুযোগ আমার সামনে নেই। আমাদের সংগঠনের লিডারশিপরা আছেন, নেতৃত্বরা আছেন, বলবেন। আমি যে কথাটা আপনাদের বলতে চাই, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আজ থেকে 7 বছর আগে তদানীন্তন বিজেপি আজকের শাসক দল, একই সাথে তাদের কেন্দ্রীয় সরকারের তাবড় নেতা মন্ত্রীরা আমাদের রাজ্যের যুবকদের সামনে, আমাদের রাজ্যের মানুষের সামনে যে স্বপ্ন তারা তৈরি করেছিল, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে, অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হলে এই রাজ্যের মানুষের সব সমস্যার সমাধান হবে। আজকে 7 বছরে বিজেপির শাসনে আমাদের রাজ্যের মানুষের অভিজ্ঞতা কি, আমাদের রাজ্যের যুবকদের অভিজ্ঞতা কি, যদি একটু তথ্য দিয়ে বলবার চেষ্টা করি আপনাদের সামনে। বামফ্রন্ট সরকারের শেষের সময়ে আমাদের রাজ্যের সরকারি কর্মচারীর সংখ্যা যত ছিল, তার থেকে এই 7 বছরে প্রায় 50,000 সরকারি চাকরির সংখ্যা কমে গেছে।
এই বিজেপি আইপিএফটির মাথার এই জোট শাসনে 50,000 সরকারি পদ ইতিমধ্যেই অবলব্ধি হয়েছে। আজকে নতুন কর্মসংস্থান তো দূরের কথা, আমরা দেখছিলাম যারা আমাদের রাজ্যের শিক্ষিত বেকাররা, অর্ধশিক্ষিত বেকাররা নিজ নিজ জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে কাজের জন্য যারা আন্দোলন করছে, আমরা দেখছি এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের লাঠিপেটা করছে, তাদের ঘাট ধাক্কা দিচ্ছে। অর্ধশিক্ষিত বেকাররা বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে ধর্নায় বসছেন, আন্দোলন করছেন কাজের দাবিতে। কিন্তু আজকে আমরা দেখছি বিজেপি আইপিএফটির জোট সরকার বেকারদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। কোন সরকারি দপ্তরে নিয়োগ নেই। আমরা বলবার চেষ্টা করেছিলাম আগেও যে এই কর্মসংস্থান শব্দটাকে শুধু যদি আমরা একটা শব্দের মধ্য দিয়ে দেখি, তার সাথে জড়িত আছে আমার রাজ্যের শিক্ষা, তার সাথে জড়িত আছে আমাদের রাজ্যের স্বাস্থ্য। আজকে আমাদের রাজ্যের শিক্ষার কি হাল হকিকত, প্রতিটা স্কুলে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে। তাদের দাবি যে আমরা পড়তে চাই, আমাদের শিক্ষক দাও। শিক্ষকরা একদিকে আন্দোলন করছে যে আমরা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের পড়াতে চাই, আমাদের কাজের সুযোগ দাও। এই যখন পরিস্থিতি, তখন আমাদের রাজ্যের সরকার কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন, কোন দপ্তরে নিয়োগ নেই। কার্যত সরকারি দপ্তরগুলি আজকে একটা সাইনবোর্ডে পরিণত হয়েছে। কি অবস্থা! তার পাশাপাশি আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার যে বেহাল দশা, 2018 সালের পর থেকে যেভাবে কার্যত বামপন্থীদের বাড়ি ঘর তছনছ করেছে, দৈহিক আক্রমণ করেছে, অসংখ্য আমাদের বামপন্থী নেতা কর্মী খুন করেছে। আমরা সেদিন বলেছিলাম এই আক্রমণ শুধু বামপন্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই আক্রমণ পর্যায়ক্রমে সাধারণ মানুষের মধ্যে নেমে আসবে। আমরা দেখছিলাম আজকে সাংবাদিক থেকে শুরু করে পুলিশ, আমাদের রাজ্যের শিক্ষক, সমস্ত কটা মানুষ আজকে এই গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত। যারা প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে, তাদের বাড়িঘর ভাঙচুর হয়। যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, বাড়ি থেকে ডেকে তুলে নিয়ে থানায় পিটিয়ে খুন করা হয়। এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি। শুধু তাই নয়, আমাদের রাজ্যের মা বোনেরা আজ কেমন আছে? ধর্মনগর থেকে সাপ্রম আগরতলা প্রতিদিন আমাদের রাজ্যের মা বোনদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন হচ্ছে। আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের চিরপটি নেতারা এই কাজে যুক্ত। রাষ্ট্রপতি কাগজপত্র পুলিশ আজকে অসহায়, কোন ভূমিকা গ্রহণ করতে পারছে না। বাইক বাহিনীর সদস্য বলে, ওই বিজেপির সদস্য বলে, ওই যুব মোর্চার সদস্য বলে আমাদের ঘৃণা হয়, ধিক্কার হয়। যে পুলিশ এই রাজ্যের সন্ত্রাসবাদকে দমন করে একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেশের মধ্যে স্থাপন করেছিল, এই পুলিশ আজকে বিজেপির বাইক বাহিনীর গুন্ডাদের কাছে অসহায়। এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি। তার পাশাপাশি নেশা মুক্ত ত্রিপুরা স্লোগান, এই স্লোগান সম্পর্কে গোটা রাজ্য জুড়ে যে সাইনবোর্ড, ফ্ল্যাক্স, ব্যানার, হোর্ডিং, যে প্রচারের ডক্কা নিনাদ আমরা দেখেছিলাম, কার্যত আজ গোটা রাজ্য নেশায় ভাসছে। আমাদের রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের পরিকল্পিতভাবে কাজের থেকে বঞ্চিত করে নেশার মধ্যে ভাসিয়ে দিচ্ছে। নেশায় তাদের জীবন বুধ হয়ে যাচ্ছে। মানুষের যে সুস্থ স্বাভাবিক অস্তিত্ব থাকা দরকার, এই অস্তিত্ব আজকে সংকটে আছে। আমরা জানি, আমরা বিশ্বাস করি, মানুষ যখন সুস্থ থাকে, তার মগজ যখন চিন্তা করে, তখন সে শিক্ষিত হলে পরে কাজের দাবি করবে। কাজের যুবকরা যেন কাজের দাবি না জানাতে পারে, তার জন্য আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের আজকে পরিকল্পিতভাবে নেশার সাগরে ভাসিয়ে দিচ্ছে। আমরা দেখি প্রতি মাসে কিছু গাঁজা বাগান ধ্বংস, কিছু ফেন্সিডিল আটক করে আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশ তাদের কাজের ফিরিস্তি প্রকাশ করে। কিন্তু এর অন্তরালে, এর আড়ালে যে বিরাট চক্র আজকে আমাদের রাজ্যের নেশার রমরমা চালিয়ে যাচ্ছে, কার্যত পুলিশ ওই মাথা আজকে তাদের ধরতে পারছে না। আমরা ঘৃণা জানাই, আমরা ধিক্কার জানাই। এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি। আমি জানি না আমাদের এই কথা বলে মাইকের মধ্য দিয়ে কারা শুনছেন, হয়তো বা যুব মোর্চার কোন বন্ধু শুনে রাখতে পারেন। আমি জানি এই যে তিনটা দাবি নিয়ে আমরা লড়াই করছি, এই দাবিটা এটা আপনার মনেরও দাবি। আপনিও চান এই দাবিটা নিয়ে লড়াই করো, কিন্তু আপনার আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে আপনি ওই সংগঠন থেকে, যুব মোর্চার সেই সংগঠনে থেকে আপনি মুখ খুলতে পারছেন না। আমরা আপনাকে বিনয়ের অনুরোধ করব, জীবনের মূল স্রোতে ফিরে আসুন। আজকে গোটা রাজ্যের যে পরিস্থিতি,
আপনাকে আপনার অধিকার ছিনিয়ে আনতে হবে। ডিওএফআর ঝান্ডা কাঁধে নিতে হবে না, লাল ঝান্ডা কাঁধে নিতে হবে না। আপনি আপনার পরিসরে থেকে এই অন্যায়ের বিরুদ্ধে এই আদা ফ্যাসিস্ট স্বৈরশাসনে হয়তো সেদিক থেকে আগামী দিনে পাল্টা কর্মসূচি হতে পারে। আবার কে নামবে ময়দানে, কে দেবে এর জবাব? হয়তো কেউ পুরনো দিনের কাহিনী তুলে ধরবে, কেউ 25 বছরের কাহিনী তুলে ধরবে, কেউ মাঝের 5 বছরের কাহিনী তুলে ধরবে। সব মিলে বলা যেতে পারে এ রাজ্যের মানুষের কাছে প্রত্যেক রাজনৈতিক দল তার বিভিন্ন টিমকে ময়দানে নামিয়ে রাজনৈতিক যে বার্তা, কর্মসূচি কিংবা কথা সবগুলোই তারা তুলে ধরার চেষ্টা করেন। এখন দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষ, দায়িত্ব হচ্ছে এই রাজ্যের নাগরিকের, তারা কার কথা বিশ্বাস করবেন, তারা কিভাবে মূল্যায়ন করবেন চারদিকের ঘটনাবলী। সব মিলে বলা যায় এই সময়ের মধ্যে গোটা রাজ্যে যখন বিখ্যাত শিল্পীর অনুষ্ঠান নিয়ে কথা হয়, অনুষ্ঠান নিয়ে গোটা রাজ্যে যেমন একদল যুবক বলতে পারেন খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অপেক্ষা করছেন আগামী কয়েক ঘন্টা, সেদিক থেকে বোধ হয় এই বছর যাদের 39 বছর কিংবা 44 বছর, তারা আগামী বছর আরও এক বিখ্যাত শিল্পীর অনুষ্ঠান দেখার অপেক্ষা করবেন। তখন তিনি বলবেন আমার চাকরির বয়স পেরিয়ে গেছে, আমি বয়স উত্তীর্ণ যুবক। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।